শোনো, তবে তুমি তাদের কাছ থেকে 2 মাসের সময় নাও। তারপরে তোমার ফ্যাক্টরির সকল লোককে ডেকে একটি মিটিং করো। সেখানে বলবে তাদের এই 2 মাস ভালো করে কাজ করতে পারলে ওভারটাইম কাজ করতে বলবা। কিন্তু তাদের পারিশ্রমিক বর্তমানে যা দিচ্ছ তার তুলনায় 25% বেশি দেবে। পাশাপাশি যারা ওভারটাইম কাজ করবে তাদের এক্সট্রা 15% বকশিস দেবে। আর যদি তোমার ফ্যাক্টরির লোকেরা তা না মানে তাতে কিছু করার নেই, কারণ আমি যেরকমটা বলছি সেরকম কাজ করলে ইনশাআল্লাহ তোমার 2 মাস নয়, তার আগেই সব সম্পন্ন করতে পারবে বলে আমার বিশ্বাস। এখন বলো আমার বুদ্ধিটা কেমন, বা সেটা কাজের পরেই বলবা। বাহ দাদু ভাই, তুই তো ফাটাফাটি একটা বুদ্ধি দিলি। আমি তো এটা ভেবে দেখিনি। আসলেই তুই পারবি ভবিষ্যতে এই কোম্পানির হাল ধরতে, পারবি বিশ্বের সেরা বিজনেসম্যান হতে। সে যাই হোক, আমি তোর কথা মতোই কাল থেকে কাজ শুরু করব, আর দেখবি আমরা ইনশাল্লাহ সফল হবই। বলেই আমার হাতে হাত রাখলেন। ইনশাআল্লাহ। আর দাদু, তোমার তো এখন কোনো কাজ নেই, তাই না? না, কেন? বলছিলাম যে তোমার সেই স্কুলের বন্ধু বাদরুল খান তো আমাদের 3 পার্বত্য জেলার মন্ত্রী, তাকে বলবে একটু আমাদের ফ্যামিলির উপর নজর রাখতে। তোর ফ্যামিলি মানে আমার ফ্যামিলি, সেখানে কি হয়েছে আর হঠাৎ নজর রাখতে বলছিস যে? কোনো সমস্যা হয়নি তো? না, তবে কবির চৌধুরী নাকি হুমকি দিচ্ছে, তাই যদি একটু বলতে। এই পাগল, এখন তোর ফ্যামিলি মানে তো আমার ফ্যামিলি, তাই না? তাদের উপর কোনো আচর আসতে দেব না আমি। সে সম্পর্কে আমি এখনই বদরুকে কল করছি। বলেই দাদু বাদরুল খানকে কল করলেন। আসলে সেদিন আমার বা আমার পরিবার সম্পর্কিত সকল কিছুই দাদুকে বলেছিলাম। সেদিন থেকে দাদু আমার পরিবারকে নিজের পরিবার মনে করেন আর আমাকে বারবার বোঝান এমন পরিস্থিতিতে পরিবারকে বাঁচানোর জন্যই যে মা বাবাকে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়, না হলে পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে। কারণ সে সময় তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। আর সেদিন থেকেই বুঝেছিলাম আব্বু আম্মু আমাকে তাড়িয়ে দেননি, বরং তারা তাদের কঠিন সিদ্ধান্তটি নিয়েছিল। কারণ সেই দিন সে সময় তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু একটি জিনিস আমার অভিমানগুলোকে রাগে পরিণত করেছে। সেটি হলো তারা আমার কথা একটিবারের জন্য হলেও শুনতে চায়নি। আর আব্বু, সে তো আমাকে ধর্ষক বলেছিল, যে আমার থেকে মাত্র 30 মিনিটের বড়। আমি আর আব্বু দুজনেই যমজ সন্তান ছিলাম বাবা মায়ের। তাকে আমি কখনো ক্ষমা করব না, কারণ সবার চেয়ে সেই আমার সাথে বেশি সময় কাটাতো। আর সেই আমাকে ধর্ষক বলে বাড়ির থেকে বের হয়ে যেতে বলেছে। যাই হোক, আমি নিজের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে আমি প্রতিষ্ঠিত হব, তারপর দেশে গিয়ে তাদের সামনে যাব, তাদের দেখিয়ে দেব আমি কি জিনিস। তবে আপনারা এটা মনে করেন না যে আমি পরিবারকে ছাড়া আমি ভালো আছি, তা কিন্তু একদমই নয়। আমি প্রতিটি রাতে আম্মু আব্বুর জন্য কান্না করি, কারণ তাদের আমি অনেক বেশি ভালোবাসি। সে যাই হোক, এখন গল্পে ফিরি। দাদু বাদরুল খানকে মানে দাদুর বন্ধুকে কল করে সব কিছু খুলে বললেন এবং কী কী করতে হবে তাও বললেন। আর আমার পরিচয়টা লুকিয়ে গোপনে কাজ করতে বললেন। কথাটা শেষ করে দাদু আমার কাছে এলেন। শুভ্র দাদু ভাই, বদরুকে সব খুলে বলেছি, আর সেও আমার পরিবারের ওপর একটা ফুলের টুকাও পড়তে দেবে না বলে কথা দিয়েছে। ওকে দাদু, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? তোর পরিবারটা কি আমার পরিবার নয়? আমাকে পর করে দিবি? ছি ছি দাদু, কি বলছো? তুমি তো আমার পরিবারের অন্যতম একজন সদস্য। তাহলেই ভালো। আচ্ছা, কাল থেকে না তোর কলেজের ক্লাস শুরু? তো প্রস্তুতি কেমন? ভালোই। চলো ডিনার করে নেব। চল তাহলে। কাল থেকে আবার তোর বুদ্ধি অনুসারে কাজ শুরু করতে হবে। বলে আমরা নিচে গিয়ে ডিনার করে নিলাম। তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল, আর দাদুর ডিলটাও ফাইনাল হয়ে গেল। আমাদের কোম্পানির অনেক নাম হলো যে আমরা তাদের দেওয়া সময়ের আগেই কাপড়গুলো রপ্তানি করতে পেরেছি। তাই সেই সুবাদে দাদুর কর্মচারীরা আমাকে দেখতে চাইলে দাদু আমাকে নিয়ে গেলেন তাদের অফিসে। সকলে আমার বুদ্ধির প্রশংসাও করতে লাগলো, আবার বিভিন্ন জনে আমাকে নিয়ে কংগ্রাচুলেশনও জানালো।
আর এভাবে বুদ্ধির মাধ্যমে দাদুর অফিসের প্রায় কাজ আমি হেল্প করতাম। তাদের ডিলগুলো খুব সহজে পেয়ে যেত। যেভাবে কেটে গেল 6টি বছর। আর এমন কোনো দিন ছিল না আমার সাথে আন্টির কথা হয়নি। তার কাছ থেকে শুনেছি কবির চৌধুরী আর আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। গত 3 বছরে মাঝে মাঝে আমি দাদুর কোম্পানি সামলাই। দাদু দেখে আমার কাজ কেমন। দাদু তো আমার প্রশংসায় পঞ্চমুখ। এইভাবে কেটে গেল আরও 1টি বছর। এখন পড়ালেখা শেষ করেছি, তবে ব্যবসার প্রফেশনাল ডিগ্রি সিএ, ক্যারেক্টারের অ্যাকাউন্টসি, সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে নেব, সেটা দাদুকে বলে রেখেছি। দাদু সেটাই সম্মতি দিয়েছে। আর এখন দাদুর কোম্পানির প্রত্যেকটা কাজ আমিই সামলাই। আর দাদুকে রেস্ট নিতে বলেছি। সাথে আমাদের প্রাক্তন কোম্পানি জুমারিয়া গ্রুপস অফ কোম্পানি এলটিডি এর বর্তমান এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর আরমান সিকদার, মানে দাদুর বিশ্বাসঘাতক সেই বন্ধুর সব ধরনের খোঁজ নেওয়া হয়ে গেছে। আমার গুপ্তচররা সবগুলো ডিটেলস দিয়ে দিয়েছে আমাকে। আমার গ্যাংও সেটাই করবে যেটা আমি বলবো। ও হ্যাঁ, আমার একটা গ্যাংও আছে যেটা হাইডলি কাজ করে। এখন শুধু সুযোগের অপেক্ষায় বসে আছি। এভাবে অপেক্ষা করতে করতে আরও 12 দিন পার হয়ে গেল। একদিন সকাল 11টার দিকে অফিসে কাজ করছিলাম। তখনই আমার এক গুপ্তচরের ফোন করেই আমাকে, ভাই, আরমান শিকদারকে মারার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেছি। সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না যে কুত্তাটাকে মারার সুযোগ এত তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, কিন্তু কখন, কিভাবে হবে সুযোগটি? সে আজ রাত 10টায় ফেরবিক লন্ডন যাবে। সাথে থাকবে আপনার দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ, মানে এক ঢেলে 2 পাখি। ও, তাহলে তো খুশির সংবাদ দিলে। তার জন্য তোমার তো পুরস্কার আছেই। আর তোমরা রাত 9টায় জিনিসগুলো নিয়ে তৈরি থাকবে। আমি আসলে একসাথেই যাব। আর তোমরা সেখানে গিয়ে জিনিসগুলোকে একটি রুমে লুকিয়ে রেখে ওয়েটারের ড্রেস পরে আসবে এবং তাদের ওপর নজর রাখবে। সময় মতো তাদের দুজনের কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধগুলো মিশিয়ে দেবে, ঠিক আছে? ওকে ভাই, একদম চিন্তা করবেন না। আর তাদের সাথে যে 4 জন বডিগার্ড যাবে আমরা কিনে নিয়েছি। তারা আমাদের সবসময় সহযোগিতা করবে বলেছে। এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। কাল জুমায়া গ্রুপ অফ কোম্পানি লিমিটেড আবারও আপনাদের হাতে চলে আসবে। আর ভাইয়া, দাদুকে কি খবরটা দিব? না, একদমই নয়। আর একদিন পর দাদুর জন্মদিন, আর সেদিন দাদুকে তার বেস্ট উপহারটাই দেবো। জানো, দাদু অনেক খুশি হবে। তার পরিবারের সকলে আত্মার শান্তি পাবে। কারণ আজ ওদের কিছুই করব না, প্রতিশোধ নেব কাল 11টায়। আর ওদের মেরে সব প্রমাণ তাদের পাশে রেখে চৌরাস্তার মোড়ে ফেলে আসবো। আর ঠিক কাল 12টা 1 মিনিটে দাদুকে আবার জুমারাই কোম্পানির সকল মালিকানা বুঝিয়ে দেব। কি বলো, উপহারটা কেমন হবে? দারুণ একটা উপহার হবে সেটি। কেননা তিনি তার নাতির মাধ্যমে তার পরিবারের সকল হত্যার প্রতিশোধ নিতে পারবে। আর সেটা হয় যদি তার জন্মদিনের উপহার, তাহলে তো কোনো কথাই নেই। তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, সব রেডি করে রেখো। কাজ কিন্তু হওয়া চাই। ওকে ভাই, 100% শিওর কাজ হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে বলেই কল কেটে দিলাম। আর নিজেকে প্রস্তুত করে নিলাম। কাল আমার দাদুর পরিবারের হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছি। ভাবতেই খুশি লাগছে, কেননা এতে দাদু অনেক খুশি হবে। আর তার দেওয়া কথা আমি রাখতে পারবো। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই দাদুকে কল করলাম। আসসালামু আলাইকুম দাদু, কি করছো? হাসি মুখে বললাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো বসে আছি, কিছুক্ষণ পর লাঞ্চ করতে যাব। তুমি কি করছো? আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কারো প্রেমে পড়েছে মনে হয়। না দাদু, এমনি আজ আমি অনেক খুশি। যাই হোক, লাঞ্চ করে ফেলো, আমিও যাই লাঞ্চ করতে, ঠিক আছে? ওকে দাদু ভাই, ঠিক আছে, তুমিও লাঞ্চ করে নাও। বলে কল কেটে দিল দাদু। এভাবে আরও দুপুর পেরিয়ে রাত হয়ে সন্ধ্যা হয়ে এলো। তাই আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। দাদুর সাথে দেখা করে আসলাম।
তিনি অফিসের ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলেন। তারপর সেখান থেকে দ্রুত রুমে এসে রেডি হয়ে গেলাম, কারণ আজ তো আবার মিশন আছে। তাই বাড়িতে এসে দাদুর সাথে রাতের খাবারটা খেতে খেতে গিয়ে বললাম, দাদু আজ রাতে আমাকে একটু বের হতে হবে, তবে একটার আগেই চলে আসবো। তা না হয় মানলাম, কিন্তু যাবি কোথায়? এক ফ্রেন্ডের বার্থডে, সে পার্টিতে যেতে জোর করছে, তাই অনেক কষ্টে মিথ্যে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপরে খাবার খেয়ে 8:30-এর দিকে বেরিয়ে গেলাম। 9টা বাজার ঠিক 5 মিনিট আগে পৌঁছাই। দেখি সবাই রেডি হয়ে আছে। তারপরে তাদের নিয়ে চলে গেলাম ফেব্রিক লন্ডন নাইট ক্লাবে। সেখানে পজিশন মতো তাদের রেখে আমি ফার্ম হাউসে চলে আসলাম। ফেব্রিক লন্ডন ব্যবহৃত সিসি ক্যামেরা হ্যাক করে আমার ল্যাপটপে সেট করে নিলাম। এরপর সেখানকার সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। কিছুক্ষণ পর তারা দুজনে আসলো, সাথে তাদের 4জন গার্ডগুলো, যেগুলো আমরা কিনে নিয়েছি। তো সময় মতো তাদের ড্রিঙ্কসে ঘুমের ওষুধগুলো দিয়ে দিল। তার কিছুক্ষণ বাদে তারা নাইট ক্লাবের সোফায় ঘুমিয়ে গেল। আমার লোকেদের সাথে তাদের 4জন গার্ডও আসলো আমাদের পুরাতন ফার্ম হাউসে। তারপর তাদের সেখানে বেঁধে রেখে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত 12:15 বেজে গেল। গিয়ে কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। ওকে, দাদু কোথায় জিজ্ঞেস করতেই সে বলল আমার জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। যাক, ভালোই হলো। তারপরে সেখান থেকে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে হালকা নাস্তা করে ফার্ম হাউসে চলে আসলাম। গিয়ে দেখি কুত্তা দুটো গঙ্গাচ্ছে। অ্যালেক্সকে ডেকে বললাম তাদের মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সরিয়ে দেওয়া মাত্রই দাদুর আরেক বিশ্বাসঘাতক বন্ধু লতিফ শেখ চেঁচিয়ে উঠল, এই কুত্তার বাচ্চা, তোদের কি জীবনের মায়া একদম নেই? কাকে ধরে এনেছিস তুই? ওদের মুখে গালিটা শুনেই নিজের পায়ের রাগ মাথায় উঠে গেল। তো আর কি, দিলাম একটা চড় লতিফ শেখের মুখে। কেন রে, তোরা বাঘ না ভাল্লুক যে তোদের ভয় পেতে হবে? নাকি নিজেকে ডন মনে করিস? আমাকে বেঁধে রেখেছিস আর আমার প্রাণের বন্ধুকে চড় বেড়েছিস, তবু তোকে মাফ করে দিলাম। শুধু আমাদের ছেড়ে দে, তোর কোনো ক্ষতি আমরা করব না। হা হা হা, বাঁচলেই তো ক্ষতি করতে পারবি। তুই ভাবলি কি করে তোকে আমি ছেড়ে দেব? তোদের কি ছেড়ে দেওয়ার জন্য ধরে এনেছি নাকি? তোদের ধরেছি কেন জানিস? কেন ধরে এনেছিস আমাদের? আমরা তোর কি ক্ষতি করেছি? বিশ্বাসঘাতকতা করেছিলি, বিশ্বাসঘাতকতা। মনে পড়ে আলতাফ সিকদারের সাথে বিশ্বাসঘাতকতার কথা? উপস, এখন আলতাফ সিকদার নয়, এখন আলতাফ আহমেদ। মিথ্যা, সব মিথ্যা। আমরা এসব কিছুই করিনি। যদি সব মিথ্যা হয় তাহলে এগুলো কি? কিছু ফাইল এগিয়ে দিয়ে বললাম, সেখানে আলতাফ সিকদার মানে দাদুর সাথে কি নিয়ে আর কি তারা কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিল সেগুলোর এভিডেন্স, যেগুলো আমি দাদুর কাছ থেকে সেদিনই নিয়ে রেখেছি, যেদিন দাদুকে আমি কথা দিয়েছিলাম যে তার কোম্পানি তার কাছে ফিরিয়ে দেব। আর সকালে আসার সময় সেই ফাইলগুলো সাথে নিয়ে এসেছিলাম। সেগুলো দেখার সাথে সাথেই তাদের মুখে ভয়ের ছোপটা স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। কি রে, কথা কোথায় গেল এখন? মিথ্যে বলছিলি না, এখন বল। রেগে গিয়ে বললাম, আমাদের মাফ করে দাও, আমরা আর কখনো এমন করব না। আর আমরা আলতাফের সব কিছু দিয়ে দিব আর ওর কোম্পানি ওর নামে করে দিব। তবুও আমাদের ছেড়ে দাও। তুমি কে সেটা আমরা জানি না, তবুও তোমার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইছি। কি ভেবেছিস আমি তোদের প্রাণ ভিক্ষা দেব? 7 জন মানুষকে খুন করেছিস, তাদের কি হবে? তোদের না মারলে তাদের আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখ, আমি ওনার একমাত্র নাতি। তার আগে ধর এইসব কাগজগুলোতে দুজনেই সই করে দেয়। কিছু কাগজ এগিয়ে দিয়ে বললাম, নাতি? ওর তো আর কেউ বেঁচে ছিল না, তাহলে আর কিসের কাগজ এগুলো? তোদের সেসব না জানলেও চলবে। আর এগুলো হলো দাদুর কাছ থেকে নেওয়া প্রত্যেকটি জিনিসগুলোর কাগজ, যেগুলোতে সই করলে সেগুলো পুনরায় দাদুর হয়ে যাবে। নে ধর, সাইন কর। তারপর তাদের কাছ থেকে সাইন নিয়ে নিলাম এবং তাদের আগে নিজে কয়েকটা চড় মেরে তারপরে বলতে লাগলাম, গুড বাই বাডি। বলেই ওদের দুজনের বুকে
14টা গুলি করেছি। অ্যালেক্স, ওদের লাশগুলো কেটে কেটে টুকরো করে আমাদের পোষা কুকুরদের খাইয়ে দিও। ওরা অনেক দিন হলো কাঁচা মাংস খায় না, আজ অনেক মজা করে খাবে, কি বলো? হ্যাঁ ভাই, তারা আজ মনে আনন্দে সেগুলো খাবে। তাহলে আমি মার্টিনকে বলে দিচ্ছি। আর এখানে সব কিছু পরিষ্কার করে ফেলতে বলো। আজ রাত 12টায় দাদুর বার্থডে পার্টির আয়োজন হবে, সবাইকে নিয়ে চলে আসবে। ওকে ভাই, আপনি একদম চিন্তা করবেন না। আর এখন ওদের সকল প্রপার্টি তো এখন আপনারাই পেয়ে গেছেন। আমি একটা কথা বুঝতে পারছি না, যে ওরা আজ পর্যন্ত বিয়ে করেনি, শুধুমাত্র মেয়েদের নিয়ে ফুর্তি করতো। এদের জন্মগত শিক্ষার অভাব ছিল, তাই হয়তো। যাই হোক, আমাদের আবার আগামী মাসে বাংলাদেশে যেতে হবে, ভার্সিটিতে ভর্তি হতে হবে, জানো তো, অনেক কাজ, তাই এখন সময় অনেক কম। আজ দাদুর বার্থডে সেলিব্রেট, কাল অফিসের সব কিছুর দায়িত্ব আবার দাদুর হাতে বুঝিয়ে দিয়ে নতুন কাজ শুরু করা, তারপরের মাসে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি, এরপরে ভার্সিটিতে লাস্ট ডিগ্রিটা নেওয়ার জন্য ভর্তি। সব কিছু মিলিয়ে মনে হয় গজা খিচুড়ি পাকিয়ে ফেলবো। ভাই দেখবেন, সব কিছু আপনি বা হাতে সামলে নেবেন বলে আমার বিশ্বাস। আর কাল পরশু তো আমরা আপনার সাথেই আছি। জানেন তো ভাই, আপনি যেখানে যান সেখানে সব 10 ঘন্টার কাজ 2 ঘন্টাই হয়ে যায়। লন্ডনে পাওয়ারফুল গ্যাং লিডার তো আপনি। তাছাড়া বাংলাদেশে আপনার পরিচয় পেলে তো আর কোনো কথাই নেই। আপনার গ্যাং বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল। বাংলাদেশের মানুষগুলো আপনার নাম শুনলেই কাপড় ভিজে ফেলে। আর সেখানে তাদের সামনে গেলে তো তাদের সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর কাজের কথা বলছেন, সেগুলো একদিন সম্পূর্ণ করে দিব। অনেক বেশি বলে ফেলেছ। যাই হোক, রাতে চলে আসবে সকলকে নিয়ে। আর আমি এখন যাই, আবার অফিসের কাজ সব ম্যানেজারকে বুঝিয়ে দিতে হবে। ওকে ভাই, সাবধানে যাবেন। বলেই গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। তারপর সকল স্টাফদের ইনভাইট করে দিলাম যে আজ দাদুর বার্থডে পার্টিতে আসার জন্য, আর ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিলাম। আর বললাম যে আমরা ঠিক 1.5 থেকে 2 বছর দেশে থাকবো, তবে এমার্জেন্সি কোনো মিটিং থাকলে সেটা যেন দ্রুত জানাই, আমি চলে আসব। তারপরে দুপুরবেলায় অফিস ছুটি দিয়ে বাসায় চলে আসলাম, কারণ অনেক কাজ বাকি আছে। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে দাদুর সাথে লাঞ্চ করে নিলাম। অন্তঃপর ডেকোরেটরদের বাড়ি সাজানোর কাজে লেগে যেতে বলে রুমে চলে আসলাম। সন্ধ্যায় ঘুম ভাঙার পর যখন নিচে গেলাম, তখন আমি জাস্ট এটা যে আমাদের বাড়ি সেটা চেনাই যাচ্ছে না। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে রাতের দিকে সকলে আসতে লাগলো। আমার ফ্রেন্ডস, দাদুর কলিগ, বিজনেস পার্টনার, অফিসের সকল কর্মচারীরা সহ আরও অনেকে। রাত 11:50 দাদুর গিফটের সব কিছু নিজের কাছে রেখে কেকটা সাজিয়ে দাদুকে ডাকতে গেলাম। দাদু চলো, সময় হয়ে গিয়েছে। এই তো দাদু ভাই, চল, আমার হয়ে গিয়েছে। 1 মিনিট, কিসের যেন কমতি দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমার রোলেক্স ঘড়িটা কই? সেটার কমতি দেখি, সেটা দাও। আচ্ছা ঠিক আছে, এখন চল। এখন চলো বলে দাদুকে সাথে নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে 11:59 বেজে গেল, ঠিক 12টা, সবাই একসাথে। তারপরে দাদু আমাকে কেক খাওয়াই দিলেন, আমিও দাদুকে খাওয়াই দিলাম। তারপরে সকলকে দিয়ে বললাম, এই পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আসুন এই পার্টিটি উপভোগ করি। মুচকি হেসে বললাম। রাতে পার্টিতে বন্ধুদের সাথে আর মেহমানদের অনেক মজা করলাম। রাতের প্রায় শেষের দিকে মেহমানরা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে দাদুর রুমে গেলাম। সাথে আরমান শিকদার ও লতিফ শেখের কাছ থেকে নেওয়া দাদুর সকল প্রপার্টির কাগজপত্রগুলো নিয়ে আসছি। অন্তঃপর গিয়ে দেখি দাদুও ফ্রেশ হয়ে বের হলেন। তারপরে তার কাছে গিয়ে, দাদু তোমাকে আবারও হ্যাপি বার্থডে বলেই জড়িয়ে ধরলাম। আমার দাদু ভাইকে আজ এত খুশি খুশি লাগছে কেন? দাদু জানো, আজ আমি আমার কথা রাখতে পেরেছি, তোমাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। আজকের দিনটা আমার সবচেয়ে সেরা একটি দিন। কেন রে, দাদুকে বলবি না?
আর আমার কি কথা রেখেছিস? মনে আছে আমায় দেওয়া তোমার কথা, জুমারিয়া গ্রুপ সব কোম্পানিকে আবার ফিরিয়ে আনা? কিন্তু সেটা কিভাবে আমাদের হলো আবার? এই নাও, এখন সব কিছুই আমাদের, কাগজগুলো দিয়ে। দাদু সব কাগজগুলো ভালো করে দেখে আমাকে জড়িয়ে ধরলেন। আর দাদু ভাই, আজ আমি সবচেয়ে খুশি। আজ আমার নিজের হাতে তিলে তিলে গড়া এই কোম্পানি আজ আবারও ফিরে পেলাম। খুশিতে কান্না করে দাদু, আজও কান্না করবা তুমি? আজ না তোমার খুশির দিন? দাদুর চোখ মুছে দিয়ে বললাম। না রে দাদু ভাই, এটা খুশির কান্না। তা কেমনে করলি? দাঁড়িয়ে থাকবা নাকি বসে বলবো? আচ্ছা চল, বসে বসে কথা বলি। তারপরে ওনার রুমে গিয়ে সোফায় বসে দাদুকে সব কিছু খুলে বললাম, কেমনে কি করেছি, কিভাবে করেছি, সব কিছুই বলছি। দাদুর দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে আবারও পানি। তা দেখেই, দাদু তোমাকে একবার কাঁদতে মানা করেছি নি, আবারও কান্না করছো কেন? না রে দাদু ভাই, আজ 8টি বছর হলো পরিবার হারা হয়েছি, তাই তাদের জন্য মন খারাপ করছে। তোর আসার 1 বছর আগে নিজেকে খুব একা মনে হতো, খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু তুই আসার পর থেকে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কারণ আমার একমাত্র নিঃশ্বাস শুধু তুই। এখন থেকেই আমার সব মনে হয় তুই আমারই বংশের বাতি। একজন ছেলে যেভাবে তার ব্যবসার কাজকে নিজ হাতে সামলিয়ে নেয়, ঠিক তেমনি তুই ওই সংসার, ব্যবসা এবং সকল প্রপার্টি এক হাতেই সামলাচ্ছিস। আজ তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে যে তুই আজ আমার দেওয়া কথা রাখতে পেরেছিস। আজ আমি সত্যি অনেক বেশি খুশি। আমিও খুশি। এখন ঘুমিয়ে যাও, রাত অনেক হয়েছে, কাল অনেক কাজ আছে। আর বাংলাদেশে যাওয়ার তারিখ আরও 3 মাস পিছিয়ে নিয়েছি, কারণ এই কয়েক মাসে সব কিছু আবার নতুন করে চাটাই করে সব কিছু নতুন করে শুরু করতে হবে। ভালো করেছিস, তবে তোর পড়ার সময়টা একটু বেশি পিছিয়ে যাচ্ছে। সমস্যা নেই দাদু, আমি সব সামলাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। ওকে, গুড নাইট বলে দাদুর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম। আসলে আমাদের বাংলাদেশে যাওয়ার কথা আগামী পরশু, কিন্তু এখন প্রাক্তন কোম্পানি ফিরে পাওয়ায় অনেক কাজ বেড়ে গিয়েছে, আর কাজগুলো আমাকেই করতে হবে, কারণ দাদুর কোম্পানি থেকে শুরু করে প্রতিটি প্রপার্টি আমিই সামলাই। তাই আমি নিজেই ভেবে নিয়েছি যে আমরা আগামী 3 মাস পর বাংলাদেশে যাব। যার কারণ হলো এই 3 মাসে আমি এই অফিসের কাজাহ বাকি অন্যান্য কাজ, যেমন দাদুর প্রতিটি 7 স্টার আর 5 স্টার হোটেল, পোশাক ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, কার ডিজাইনিং ফ্যাক্টরি সব আমাকে দেখতে হয়। এখন এর সাথে যোগ হয়েছে বর্তমান প্রপার্টির আরও 4 গুণ। তাই আমি চাচ্ছি এই 3 মাস সব কিছু প্রত্যেকটার ম্যানেজারদের বুঝিয়ে দিয়ে 2 বছরের জন্য দেশে আসব। আর এই 7 বছরের প্রতিটি দিন আন্টির সাথে আমার কথা হতো। এই 7 বছরের তিথির কথাগুলো আমাকে অনেক ভাবিয়েছে। কেন সে আমাকে আর আমার পরিবারকে বাঁচানোর জন্য আমাকেই ধর্ষক বানিয়েছে। আবার এটাও ভাবায় যে ও তো ভালোর জন্যই করেছে। যদি সে এসব না করতো, রাকিব আমার কোনো না কোনো ভাবেই ক্ষতি করার চেষ্টা করত, আর হয়তো আমাকে মেরেই ফেলতো। তাই আমি মনে করি সে ভালোই করেছে। আন্টি আমাকে এটাও বলতো যে তিথি নাকি অনেক সুস্থতার জন্য প্রতি সপ্তাহে 3 দিন রোজা রাখতো। তো এবার আপনারাই বলুন, মেয়েটিকে যদি মেনে না নিই, তাহলে মহান আল্লাহর দয়ালাই আমার উপর লানত দিবে। আমি কখনোই সেটা চাই না, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে মেনে নেব। আর দাদুকেও বলেছি সেই কথাটি, উনি রাজি হয়েছে। আন্টি আমাকে সব সময় বলেছে আমার ফ্যামিলি নাকি আমার বন্ধু রায়ানের কাছ থেকে আমার সম্পর্ক সব জেনে গেছে, শুধুমাত্র আমি কার কাছে আছি সেটা ছাড়া। কারণ এই 7 বছরে আমার সাথে আমার প্রত্যেকটা বন্ধুর কথা হতো। আর আমাদের কোম্পানি এখন বিশ্বের প্রথম স্থান দখল করে নিয়েছে। তাই গত সপ্তাহে আমাকে একটা সাক্ষাৎকারেও ডাকানো হয়। আমি যাইনি, দাদুকে সেখানে পাঠিয়েছি। তো নিজের রুমে এসে শুয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে আরও 3 মাস কেটে গেল।
সব কিছু একদম মন মতো গুছিয়ে নিয়েছি, একদম প্রতিটি অফিস। আগামী 30 দিন পর দেশে যাব। ভাবতেই আনন্দ লাগছে। তাই আমাদের 3 পরিবারের জন্য, মানে আমাদের পরিবারের সকলের জন্য, তিথিদের পরিবারের সকলের জন্য আর আন্টির পরিবারের সকলের জন্য অনেক কিছু কিনেছি। এভাবে সব কিছু গোছাতে 3 দিন কেটে গেল। আজ বাংলাদেশে যাব, তাই সব কিছু আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আমাকে খুশি হতে দেখে দাদু, আজ আমার দাদু ভাইয়ের মন এত খুশি কেন? কে? ও দাদু, তুমি? হ্যাঁ, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের দেশে যাব, তাও আবার 7-7টা বছর পর। তাই আমারও খুব খুশি লাগছে, কারণ সেখানে গিয়ে আমি একটা সুন্দর পরিবার পাবো। চলো দাদু, গাড়ি দাঁড়িয়ে আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। ও, আমার দাদু ভাইয়ের তর্স হয়েছে না দেখছি, আমার নাত বউকে আর পরিবারকে দেখার জন্য। হুম হুম হুম। ধ্যাত, তুমিও না, চলো বলেই গাড়িতে উঠে বসলাম, সাথে দাদুও বসলো। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম এয়ারপোর্টে। তারপরে নিজেদের নিজস্ব জেটে উঠে পড়লাম। কমপ্লিট ফ্ল্যাশব্যাক। আর আজ 7 বছর পর আমি আর দাদু আমাদের নিজস্ব জেটে বাংলাদেশে যাচ্ছি। এতক্ষণ ধরে আমি অতীতের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ দাদুর ধাক্কাতে জ্ঞান ভাঙল। দাদু আমার দিকে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, কি দাদু ভাইয়া, অতীত নিয়ে ভাবছিস? না দাদু, এমনি চিন্তা করছিলাম, কি করব, কেমন করব সেগুলো। চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছেন, তিনিই পথ দেখাবেন। যে ছেলেটি এতটা পরিশ্রম করে বিশ্বের সেরা বিজনেসম্যান হতে পারে, তা আবার ইয়াং বয়সে, সে কি নিয়ে এত চিন্তা করে? তা না দাদু, আমি চিন্তা করছিলাম কেমনে বাসায় যাব, তারা আমাকে দেখলে কেমন রিয়াক্ট করবে, সেটার চিন্তায় আছি। ও, এই ব্যাপার, এত চিন্তা করতে হবে না তোকে। তারা তোকে দেখলে খুব খুশি হবে। তার চেয়ে বড় কথা হলো, তিথি তোকে দেখলেই তো আরো ক্রাশ খাবে। দাদু, তুমিও না? লজ্জা পেয়ে বললাম। এমন কথা কেউ বললে নিশ্চিত আপনিও লজ্জা পাবেন। আহারে, আমার লজ্জাবতী নাতি। দাদু লজ্জাবতী না, লজ্জাবান। আরে ওই একটাই। যাই হোক, তোর আন্টির সাথে কথা হয়েছে না? বলিসনি আমরা আসছি? সেই তো তোর ফ্যামিলিকে বলতে পারবে। না, আজ 2 দিন হলো আন্টির সাথে কথা বলছি না। উনি কল করলে কেটে দিচ্ছি, কেন? সারপ্রাইজ দেবো বলে। ও, তা ভালো করেছিস, কিন্তু যদি সে তোর জন্য দুশ্চিন্তা করে তখন? করবে না, সে ভাববে আমি হয়তো এই কয়েকদিন বিজি থাকবো, আর তাকে আমাদের বাংলাদেশে আসার কথা জানাইনি। তাহলে ঠিক আছে। হুম। আর আমরা এখন কোথায় যাব? তোদের বাড়িতে, আই মিন আমাদের বাড়িতে, নাকি আমাদের চট্টগ্রামের কাজী দেউরির বাংলোতে? আমাদের কাজে দেউড়ির বাংলোতে, আর বাড়িতে যাব পরশু। আগে আন্টির বাসায় যাব। ওকে। তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ আরও 6 ঘন্টার মতন আছে। তাই রাত 1:45 রওনা দিয়েছি। অন্তঃপর দুপুর 12টায় আমাদের বিমান চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করলো। সেখানে আমাদের গ্যাংয়ের মানুষ আর কোম্পানির মানুষ রয়েছে। তারা গাড়ি নিয়ে এসেছিল, প্রায় 18টার মতো ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি ইউরাস আর একটি ব্ল্যাক ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD, এবং একটি ছোট ট্রলি নিয়ে এসেছে, কারণ ট্রলিতে সবার জন্য আনা জিনিসগুলো আর কাপড়গুলো সেখানেই নিতে হবে। তারপরে আমি আর দাদু ব্ল্যাক ল্যাম্বরগিনি হুরাকান ইভো RWD গাড়িতে চড়ে বসলাম। অন্তঃপর 20 মিনিটের মাঝেই আমরা বাংলোতে পৌঁছে গেলাম, কারণ রাস্তা আগে থেকেই খালি করা ছিল তাই। আর আমাদের গাড়ির স্পিড প্রতি 2.9 সেকেন্ডে 22 মাইলের মতন। তো বাংলোতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, আর বাংলোর গ্যারেজে গাড়িগুলো রাখা হলো, আর জিনিসগুলো আর কাপড়গুলো ট্রলিতে ছিল, কেননা পরশু আমরা বাড়িতে যাচ্ছি, তাই সেখানে রেখে দিয়েছি। ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম, তারপর রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম।
আর 2 দিন পর বাড়িতে যাওয়ার কারণ হলো আমার বেস্ট ফ্রেন্ড অয়ন আমাকে লন্ডনে থাকাকালীন সময় বলেছিল 7 বছর পর আবারও রাকিবরা আমার ফ্যামিলিকে চাপ দিচ্ছে। আপুকেও নাকি ভার্সিটিতে ওর বন্ধুদের নিয়ে ডিস্টার্ব করে। একবার বাজে প্রস্তাবও দিয়েছিল, সেদিন নাকি আপু থাপ্পড় মেরে দিল। আর তার কারণেই সে আরও খেপে গিয়ে আব্বুকে চাপ দিচ্ছে আমাদের সম্পত্তি, আব্বুর কোম্পানি আর আপুকে ওদের হাতে তুলে দিতে। তাই তার সব ইনফরমেশন, মানে সে কখন, কোথায় যায় আর কি করে, সব জানার জন্য আমার এক বাংলাদেশি গুপ্তচর নাইমুলের কাছে ফোন করে বললাম, তো কাল আপুর ভার্সিটিতে যাব, সেখানে সিএ ডিগ্রিটা নেওয়ার জন্য ভর্তি হব, আর ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাই আমার সেই গুপ্তচর মানে নাইমুলকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পরে নাইমুল, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খবর কেমন? হ্যাঁ ভাই, সব কিছু পাক্কা। আগামী 3 মাস আপনার ফ্যামিলিকে সময় দিয়েছে কবির চৌধুরী আর তার ছেলে, সাথে আইমান সাদ্দিক আছে, যে আপনার বাবার কোম্পানির ম্যানেজার ছিল। ওকে, নো প্রবলেম। কালকের মাঝে এদের খেল খতম। কাল সকাল 11টায় তোমরা ভার্সিটিতে গিয়ে পুরো ক্যাম্পাস ঘিরে ফেলবে, যাতে কেউ তোমাদের না দেখে। আর আমি আসার সাথে সাথেই তোমরা আমার পিছনে গাড়ি করে ঢুকবে আর গেটের তালা লাগিয়ে দেবে, যাতে কেউ ক্যাম্পাসের বাইরে বের হতে না পারে। তবে যার জরুরি প্রয়োজন তাকে অবশ্যই বের হতে দেবা, শুধুমাত্র রাকিব আর ওর বন্ধুদের ছাড়া। তারপরে আমি ওদের দেখে নেব। বাকিটা কাল ভার্সিটিতে দেখা যাবে। আমার পরিবারকে হুমকি দেওয়ার ফলাফল কাল বুঝতে পারবে। জি ভাই, কাল আমরা সব কিছু রেডি রাখবো, আমাদের গার্ডদের সব বুঝিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। আর ভাই, আপনি কখন আসবেন? ঠিক আছে। হ্যাঁ, আমি কাল 11:30টায় আসবো। ওকে, ঠিক আছে। বাই, কাল দেখা হবে ইনশাল্লাহ বলে কল কেটে দিলাম। মোবাইলে চেয়ে দেখলাম আছরের সময় প্রায় হয়ে এসছে, তাই আর শুয়ে না থেকে উঠে পড়লাম। অন্তঃপুর আজান দেওয়ার পর নামাজটা পড়ে ছাদে গেলাম। দেখতে লাগলাম বন্দরনগরী চট্টগ্রামকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। তারপরে ছাদ থেকে নেমে দাদুর রুমে গেলাম। দেখলাম দাদু মাগরিবের নামাজ পড়ছে, তাই আমিও রুমে এসে নামাজ পড়ে নিলাম। তারপরে দাদু রুমে গিয়ে দাদুর সাথে কিছুক্ষণ গল্প করে আসলাম। এসে কিছুক্ষণ টিভিতে নিউজ দেখে মোবাইলটা নিয়ে বসলাম। অফিসের কিছু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে ম্যানেজারকে ইমেল করে পাঠিয়ে দিলাম। রাতে এসার নামাজ পড়ে নিচে দাদুর সাথে ডিনার করে রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ বন্ধুর সাথে মানে অয়ন, রায়ান আর আরাফের সাথে কথা বলে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে তিথির কথা ভাবছি। এই 7 বছরের প্রত্যেকটা দিন ওর কথা ভেবেছি। আসলে যারা সত্যিকারের ভালোবাসে তারা প্রিয় মানুষের সুখের জন্য তাকে যে কোনো বিপদ থেকে বাঁচানোর জন্য সব কিছুই করতে পারে। যার জ্বলন্ত উদাহরণ তিথি। ওকে না দেখলে বুঝতামই না ভালোবাসা কী জিনিস। তাকে এখন অনেক ভালোবাসি, ঠিক যতটা ও আমায় বাসত, না হয়তো ওর চেয়েও বেশি। সে যাই হোক। আপনারা তো তিথির পুরো পরিচয় জানেন না, চলুন তার পরিচয় দিয়ে দিই। তিথির পুরো নাম তিথি সাহারিয়ার উষা। এবার অনার্স 3য় বর্ষে পড়ে, তাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমার বড় আপু পড়ে। আপু আর সে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ছে সেখানে। আপু ওর এক ব্যাচ সিনিয়র। ওর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। তো সকালের আজানের আগেই প্রত্যেক দিনকার মতন উঠে পড়েছি। তারপরে নামাজ আদায় করার পর ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে চলে আসলাম। তারপরে আমার গ্যাংয়ের একজন নাম অর্ক ফারহান, যার আন্ডারে বাংলাদেশ চলে, তাকে ফোন করলাম। ফোন করে তাকে 9টায় আমাদের বাংলোতে আসতে বললাম। তারপরও ফ্রেশ হয়ে নিচে গিয়ে দাদুর সাথে ব্রেকফাস্ট করে আসলাম। ঠিক 8:45-এ অর্ক আমাদের বাসায় আসলো। তাকে সব কিছু বুঝিয়ে দিলাম। তারপরে তাকে তার ছেলেদের নিয়ে ভার্সিটিতে চলে যেতে বললাম, আর সেখানে গিয়ে নাইমুলের সাথে যোগাযোগ করতে বললাম। তারপর 11টায় রেডি হওয়ার জন্য রুমে গেলাম। তখন নাইমুলের কল। সে বলল তার কাজ শেষ, সে গার্ডদের নিয়ে পুরো ভার্সিটি ঘিরে ফেলেছে, কিন্তু কেউ তাদের দেখেনি। তাকে বললাম, সব কিছু ঠিক আছে তো? জি ভাই, এভরিথিং ইয়ার অল রাইট। ওকে, আমি আসছি 10 মিনিটের মধ্যেই। আর অর্ক পৌঁছেছে? জি ভাই, ওরা ভার্সিটির মধ্যেই আছে। তাদের দেখে ভার্সিটির পোলাপান ভয় পাচ্ছে, কারণ দেশের টপ মাস্তান একজন অর্ক তো তাই। এখন রাখি, আমি বের হচ্ছি বলেই
কল কেটে দিলাম। তারপরে আমার ব্ল্যাক ল্যাম্বরগিনি হিউরেকান ইভো RWD গাড়িতে করে ভার্সিটি চলে আসলাম। সাথে 25টার মতন ব্লু অ্যান্ড হোয়াইট ল্যাম্বরগিনি ইউরাস গাড়িও আছে। আমরা ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই আরও 30-35টার মতন জিপ গাড়ি ঢুকলো ভার্সিটিতে, যেগুলোতে করে নাইমুল আর অর্কের ছেলেরা এসেছে। আর ভার্সিটিতে এত দামি গাড়ি দেখে সবাই তো হা করে তাকিয়ে আছে, কেননা তারা দেখতে চাইছে মেন গাড়ি অর্থাৎ ব্ল্যাক ল্যাম্বরগিনি হিউরাকান ইভো RWDর ভেতর থেকে কে নামছে। আবার অনেকে অবাকের চেয়ে ভয় পেতে শুরু করেছে, কারণ তারা আমার গ্যাংকে চিনে ফেলেছে। ইন্টারনেটে আমাদের নিয়ে অনেক আর্টিকেলও আছে, তাই হয়তো তাদের ফেসটি একটা তাদের ভয়কেই বোঝাচ্ছে। কারণ ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় সকলে দেখেছিল আমাদের গার্ডস সবার গায়ে বয়েজ অ্যান্ড গডফাদার গ্যাংয়ের ব্লেজার ছিল। আবার কেউ কেউ সেটাকে আমলে নেয়নি, কিন্তু যারা আমাদের সম্পর্কে আর্টিকেলগুলো পড়েছে আর আমাদের চিনে ফেলেছে, তাদের কানাঘুষোর কারণে প্রত্যেকে শুনতে পায় যে বয়েজ অ্যান্ড গডফাদারের গ্যাং দি মোস্ট পাওয়ারফুল গ্যাং ইন দি ওয়ার্ল্ড। তখন তাদের ভয় লাগতে শুরু করে, কিন্তু কারো কিছু করার নেই, কারণ গেটের তালা লাগানো, না হলে এতক্ষণে সকালে প্রাণ বাঁচাতে বাড়ি ছুটত। তাই সকলে সহি সালামতে বাড়ি পৌঁছানোর জন্য আল্লাহকে ডাকছে। এরপরেও কিন্তু রাকিবরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারা আমাদের খেয়ালই করেনি। তারা আমার আপু ও তিথিকে ডিস্টার্ব করছে, তাদের গায়ের কাপড় আর ওড়না নিয়ে টানাটানি করছে, তাদের গায়ে হাত দিচ্ছে, আর তিথি ও আপু কান্না করছে। তাদের কান্না দেখে আমার মাথা পুরোই গরম হয়ে গেল। এত বড় সাহস আমার আপু ও ভালোবাসার মানুষের গায়ে হাত দেয়। তাদের কান্নায় আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। গাড়ি থেকে নেমে 15 জনকে অর্ডার দিলাম, রাকিব কুত্তার বাচ্চা আর ওর সঙ্গপাঙ্গদের এখনই ভার্সিটির মাঠে ধরে নিয়ে আসতে। আমাকে নামতে দেখে ভার্সিটির সকলে অবাক হয়ে গেল আর ভয় পেল, কারণ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল গ্যাং লিডার হয়তো ছেলেটি, আর সে এখন তাদের সামনে। যাই হোক, আমার গার্ডসরা রাকিব কুত্তার বাচ্চা আর ওর সঙ্গপাঙ্গকে টেনে হিঁচড়ে আমার সামনে নিয়ে আসলো। তারা যখন রাকিবদের সামনে যায়, রাকিবরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, কারণ তাদের সামনে অনেকগুলো পোলাপান দাঁড়িয়ে আছে। কিন্তু যখন দেখলো বয়সান্তি গ্র্যান্ডফাদার গ্যাংয়ের ব্লেজার, তখন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমার সামনে আনার পর দেখলাম আপু আর তিথি তাদের পিছু পিছু চলে এসেছে। তারা আমাকে দেখা মাত্রই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই ভাই তুই সত্যি কি তুই এসেছিস? অয়ন, এদের নিয়ে গাড়িতে বসা, আর ওদের আর সাদিক সাহেবের মেয়েকে নিয়ে আয় বলেই আমার গাড়িতে উঠে পড়লাম। আসলে আপুর সাথে কথা বলতাম, কিন্তু যখনই তার ডাকা ধর্ষক কথাটা মনে পড়ে, তখন তার প্রতি জমে থাকা অভিমানটা মাথা ছাড়া দুইয়ে ওঠে। তখন আর কিছুই করতে ইচ্ছে করে না। যার সাথে ছোটবেলা থেকে এত বড় হয়েছি, সেই তার ভাইকে চিনতে পারলো না। যাই হোক, তারা দুজনেই মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। আপু অবশ্য মন খারাপ করে ফেলেছে, কারণ তার ভাই তার সামনে এসেও কথা বলল না। এতটাই অভিমান জমা তার প্রতি তার ভাইয়ের। সে তো আর জেনে বলেনি পরিস্থিতি তাকে এমন বলিয়েছে, কেননা সেটা মেয়েদের জীবন মরণের ব্যাপার। একজন মেয়ে সমাজে তার সতীত্ব নিয়েই বেঁচে থাকে, কারণ সেটা তার স্বামীর সম্পদ। যদি সেটা অন্য কারো দ্বারা হরণ হয়, তখন সে বেঁচে থেকেও চিন্তালাসে পরিণত হয়, কারণ সে তার স্বামীকে ঠকাচ্ছে। আপু এসব ভাবছে আর কান্না করছে। তার কান্না দেখে তিথি আপুকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কাঁদছো কেন? সে না হয় আজ অভিমানের কারণেই আজ কথা বলেনি, কিন্তু কাল দেখবা সে তোমার সাথে কথা বলবেই, এটা আমার বিশ্বাস। তাই যেন হয়। জানো তো ঠিক, আমি না আমার ভাইটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক। আপু একদমই কান্না করবা না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এভাবে কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো, আর ওরা ওদের গাড়ি করেই এসেছে। আর তিথি গত 1 বছর ধরে আমাদের বাড়িতেই থাকে, আর আমার রুমেই থাকে, কারণ সে আমার রুমটাকে নিজের রুম বানিয়ে নিয়েছে। তারা বাসার ভেতরে ঢোকা মাত্রই আপু দৌড়ে আম্মুর রুমে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তার কান্না দেখে আম্মুও ভরকে গেল। তিনি হয়তো ভেবেছিলেন রাকিব আবারও আপুর সাথে অসভ্যতামি করেছে, তাই তিনি আপুকে জিজ্ঞেস করলেন,
কিরে আরু, তুই এভাবে কান্না করছিস কেন? রাকিবরা কি তোদের আবার কিছু করেছে? তবু কান্না করেই যাচ্ছে। তাই আম্মু এবার একটু বেশিই চমকে গেলেন। কারণ রাকিবরা যা করতো সেগুলো আপু আম্মুকে বলতো। তাহলে কি আজ খারাপ কিছু করেছে তার মেয়ের সাথে? তবুও তিনি জোর করায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরু মা, আমাকে বলবি না? মা মা আজ শুভ্র আমার সাথে কথা বলেনি। কি বলছিস এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার ছেলে আজ আমার সাথে কথা বলেনি। তোর মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বলছিস? শুভ আসবে কোথা থেকে? বিশ্বাস না হলে তোমার ছেলের হবু বউয়ের কাছ থেকে জিজ্ঞেস করো। তিথিমা কি বলছে এসব ও? তিথির দিকে তাকিয়ে, হ্যাঁ আম্মু, আপু ঠিকই বলছেন, আজ উনি এসেছিলেন। সত্যি? তবে আগের শুভ্রের সাথে বর্তমান শুভ্রের অনেক পার্থক্য। পার্থক্য মানে কিসের পার্থক্য? আগে যে ছেলে নিজেদের গাড়িতে উঠতো না, আজ সেই ছেলে বিশ্বের নামি দামি গাড়িগুলো ব্যবহার করে, তাও আবার গার্ডস নিয়ে। কি বলছো? হ্যাঁ আম্মু, তাই তোমার ছেলে অভিমানটা একটু বেশি বেড়ে গেছে। মন খারাপ করতে হবে না, দেখবি ঠিকই কথা বলবে। হয়তো অভিমানটা বেশ জমে গেছে তাই। তবে সে সুস্থ আছে, এতেই আমি খুশি। কি হলো আম্মু, আপনি কান্না করছেন কেন? এটা খুশির কান্না। তবে সে যেন খুব ভালো থাকে, এই দোয়াই করি সারাক্ষণ। আর আম্মু, সে কে জানো? উত্তেজিত হয়ে আপু, কে সে? আমার ছেলে? এত উত্তেজিত হচ্ছিস কেন? না, সে একজন মাফিয়া, বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাংয়ের লিডার। তুই কেমনে জানলি? আরে, বাংলাদেশের টপ মাফিয়া অর্ক ফারহানকে তো সবাই চিনে। সে ওকে ভাই ভাই বলে ডাকছে। আর ওর মুখে সেই গ্যাংয়ের লিডারের মাস্ক, যেটা আমি একটা আর্টিকেলে দেখেছি। কি বলিস? হ্যাঁ, তবে ওর গ্যাং সবসময় মানুষের ভালোর জন্যই কাজ করে। সমাজের আবর্জনাগুলো পরিষ্কার করে দেওয়াই ওদের কাজ। তাহলে তো ভালোই, মেয়েরা এখন নিরাপদে চলাফেরা করতে পারবে। আর শুভ্রের জন্য গর্ব হচ্ছে। আচ্ছা, আমরা যাই, ফ্রেশ হয়ে আসি। বলে ওরা দুজনে যে যার রুমে চলে গেল। আর আম্মুও খুশি হয়ে আম্মুর রুমে গিয়ে আব্বুকে ফোন করলো খুশির সংবাদটা দিতে। আমিও কিছুক্ষণের মধ্যে পুরাতন ফার্ম হাউসে চলে আসলাম। সেখানে রাকিব আর ওর ছেলেদের বেঁধে রেখেছে আমার গার্ডসরা। তো সেখানে গিয়ে দেখলাম তাদের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আমাকে আসতে দেখে তাদের একজন বলতে শুরু করলো, আমাদের ছেড়ে দিন প্লিজ, আমরা কি করেছি? কেন আমাদের এখানে ধরে এনেছেন? কেন জানিস না? আমার আপু আর আমার হবু বউকে হয়রানি করে বলছিস কেন ধরে এনেছি? বলেই মেরে দিলাম এক থাপ্পড়। ভাই বিশ্বাস করেন, আপনাকে আমরা চিনি না। তবে এটা সত্যি যে আমরা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই এসব করেছি। এতে আমাদের কোনো লাভ হতো না। ওই রাকিব কুত্তার বাচ্চার জন্যই আমাদের এসব করতে হয়েছে। ইচ্ছার বিরুদ্ধে? অবাক হয়ে বললাম, কারণ ইচ্ছার বিরুদ্ধে হলে এখানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছেই। হ্যাঁ, আমি আরহার ভাই শুভ্র, যাকে মেরে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল এই কুত্তার বাচ্চা। ওর বাবা কবির চৌধুরী আর আমাদের কোম্পানির ম্যানেজার আয়মান সাদিক, মানে নিধির বাবা। এই যে মেয়েটি, পাশের চেয়ারে বাঁধা আয়মান সাদিকের মেয়েকে দেখিয়ে তার বাবা। আর হ্যাঁ, আমার আরেকটা পরিচয় হলো, এরা হলো বয়েজেন্দি গডফাদার গ্যাংয়ের মেসার্স। আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, যাকে সবাই সিএস নামেই চেনে। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে আমাদের এখানে যতজন আছে প্রত্যেকের বোন ছিল। আজ থেকে 1 বছর আগে রাকিব আর ওর বাবা কবির চৌধুরী মিলে আমাদের মা বোন ভাবিদের তুলে নিয়ে গিয়ে 1 মাস ব্যাপী রেপ করেছিল। সাথে আপনাদের কোম্পানির ম্যানেজারও ছিল। তারা সেগুলোর ভিডিও ক্লিপ করে আমাদের দেখিয়ে আমাদের সবার সম্পত্তি নিয়ে নিয়েছিল, আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছিল। এখন আমাদের বাবা ভাইরা তাদেরই গোলামি করে যে টাকা পায় সেগুলো দিয়ে আমরা বস্তিতে থাকি কোনো মতে। আর কিছু বলতে পারলো না, তার আগে কান্নায় ভেঙে পড়লো ছেলেটি। পাশের আরেকজন ছেলে বলে উঠল,
আর তাদের এসব কাজের জন্যই আমার ভাবি আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি বেঁচে যান। আমরা এসব কিছুর বিচার চাই। আর এই কুত্তর বাচ্চা রাকিব সেগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করে আমাদের দিয়ে আপনার বোন আর হবু বউকে বিরক্ত করাতো। যদি না করাতাম তাহলে বলতো ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে, আর তখন আমাদের পরিবারগুলো আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা থাকতো না। তাই আমরা সুযোগ খুঁজে ওর কথা মতো কাজ করছিলাম। কিন্তু দেখুন, আল্লাহ আমাদের বাঁচানোর জন্য একজন দূত পাঠিয়েছে, আর সেই দূত হলেন আপনি। প্লিজ আমাদের পরিবারকে বাঁচান এই নরপশুদের হাত থেকে। বলেই কান্নায় ভেঙে পড়ল ছেলেটিও। ওদের কান্না থেকে আয়মান সাদিকের মেয়ে বলে উঠল, প্লিজ আপনি ওদের হেল্প করুন। আমার আব্বুও এসব অনেক আগে থেকেই করতো। যখন আমার বয়স 15, তখন আব্বু এসব কাজে আম্মু বাধা হয়ে দাঁড়ালে আব্বু আম্মুকেও সারা রাত বাইরের মানুষকে দিয়ে রেপ করিয়েছিল। তারা আর কেউ নাই, তারা ছিল এই দুইজন, রাকিব ও তার বাবার করিম চৌধুরী। আপনি হলেন বয়েজ অ্যান্ড দ্য গডফাদার গ্যাং এর লিডার, যে কিনা সমাজের, দেশের ও বিশ্বের এই ধরনের আবর্জনাগুলোকে মেরে দেশকে রক্ষা করেন। তাই আপনাকে বলছি, আপনি এদের হেল্প করুন, সাথে সাথে আমার আব্বুকেও মেরে ফেলুন। বলা তো যায় না, টাকার জন্যেও আমাকে সে বিক্রি করতে পারে। বলে মেয়েটি মানে নিধিও কান্না করে দিল। তাই আমি বললাম, আমি তোমাদের কথাই রাখবো, পরিষ্কার করব এমন আবর্জনা যেগুলো তোমাদের মা বোনেদের ইজ্জত নষ্ট করেছে, কথা দিলাম। বলেই সকলের দিকে তাকালাম, দেখলাম সবার চোখে পানি, আমার চোখেও পানি। কেমন করে সহ্য হয় এমন ঘটনাগুলো, যেটা আমার জীবনের চেয়েও মারাত্মক। আমি অন্যমনস্ক হয়ে এসব ভাবছি আর সিদ্ধান্ত নিচ্ছি যে যাদের সাথে এমন করেছে তাদের দিয়েই এদের 3 জনকে মারবো, তাহলে তারা একটু হলেও শান্তি পাবে। আমাকে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল বলতে শুরু করলো, আম্মুও খুশি হয়ে আম্মু রুমে গিয়ে আব্বুকে ফোন করলো খুশির সংবাদটা দিতে। আব্বুকে ফোন করেই, কই গো তুমি, বাড়ি কবে আসবে? হ্যাঁ, কিছুক্ষণ পর বের হব। আর তোমায় এত খুশি খুশি লাগছে যে? হ্যাঁ, আজ আমি খুশি, তবে যেদিন বাড়িতে আসবে সেদিন আরো বেশি খুশি হব। কে এসে যে আসলে তুমি খুশি হবে? আচ্ছা, সেসব কথা পরে হবে, আগে তুমি বাসায় আসো। আচ্ছা আসছি। এই ধরো 8 ঘন্টার মতন লাগবে বাড়ি পৌঁছতে, তারপরে না হয় শুনবো। তাড়াতাড়ি আসো। আর হ্যাঁ, দোয়া দুরুদ পড়ে বের হবে কিন্তু। ঠিক আছে ম্যাম সাহেব। বলে কল কেটে দিল আব্বু। আম্মু আসলে এমনই, একটু ধার্মিক, তার এই দিকটাই আমার খুব ভালো লাগে। আম্মু ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আপু সোফার পাশে বসেছে, আর তিথি পাশের সোফায় বসে আপুর মাথায় তেল দিয়ে দিচ্ছে। আম্মু মুচকি হেসে, এখন মাথা আঁচড়ানোর সময়? এগুলো তো বিকেলে করে, আর তোরা এখন দিচ্ছিস? না আম্মু, আপুর নাকি মাথা ব্যথা করছে, তাই একটু তেল দিয়ে মাথা আঁচড়িয়ে দিচ্ছে, যাতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, অল্প কিছুক্ষণের মধ্যেই তোর শ্বশুর চলে আসবে। ঠিক আছে। আম্মু, তুমি আমার রুম থেকে কষ্ট করে আমার মোবাইলটা একটু এনে দিতে পারবে প্লিজ? আম্মুর উদ্দেশ্যে আপু, আচ্ছা যাচ্ছি, এত কষ্টের কি আছে, পাগলি মেয়ে কোথাকার। তাদের এভাবে কথা বলতে বলতেই আব্বু এসে বলল। আব্বু এসে, কি করছেন আপনারা? বাসায় ঢুকতে ঢুকতে আব্বু, কি আর করবে, আরহার মাথা ব্যথা করছে, তাই ওর মাথায় তিথি তেল লাগিয়ে দিচ্ছে। সে কি, ডাক্তারকে ডেকে আনতে? আপুর পাশে বসে চিন্তিত হয়ে, না বাবা, তেমন ব্যথা করছে না, সামান্য একটুই তো, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, তবে এখন কেমন লাগছে? এখন একটু ভালোই লাগছে। আর তিথি, আর মাথা মালিশ করার দরকার নেই। তুমি ফ্রেশ হয়ে এসো, খেতে হবে তো। বলেই উঠে দাঁড়ালো। তারপরে তার সবাই মিলে দুপুরের খাবার সেরে নিয়ে যে যার রুমে চলে গেল। আব্বুও রুমে গেল, আর আম্মু রুমে এসে আব্বুর পাশে বসলো। তারপরে আব্বু আম্মুকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে আজ যে তুমি এত খুশি? অন্তঃপর আম্মু আব্বুকে সব কিছু খুলে বলল। তাতে আব্বুও বেশ খুশি হলো, কারণ তাদের সন্তান সুস্থ আছে, এটাই তাদের কাছে অনেক। যখন ওর অভিমান ভাঙবে তখন ঠিকই তাদের কাছে আসবে। আমি অন্যমনস্ক হয়ে এসব ভাবছি আর সিদ্ধান্ত নিচ্ছি যে যাদের সাথে এমন করেছে তাদের দিয়ে এদের তিনজনকে মারবো, তাহলে তারা একটু হলেও শান্তি পাবে। আর তাদের এমনভাবে মারবো যাতে অন্যরা এমন কোনো কাজ করার আগে 10 বার ভাববে। আর আমাকে এমন অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে নাইমুল বলতে শুরু করলো, ভাই, কবির চৌধুরী আর আরমান সাদিক চলে আসছে। আমাদের গার্ডদের বলে দিয়েছি যে তাদের নিয়ে আসতে, আর এদের সকলের পরিবারকেও নিয়ে আসতে বলবো আজ। হ্যাঁ বলে দাও, আর 1 ঘন্টার মাঝে সবাইকে এখানে দেখতে চাই। বলে আমি বের হয়ে গেলাম। বের হয়ে আমি আমার অন্য এক গার্ডসকে ফোন করলাম। আপুরা কি বাসায় পৌঁছে গেছে? হ্যাঁ স্যার, এই মাত্র আসছে। ওকে, তাহলে আমাকে ওখানকার প্রতিনিয়ত আপডেট জানাবে। জি স্যার। ঠিক আছে বলেই ফোন রেখে দিলাম। এরপরে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। কিছুক্ষণ পর নাইমুল ফোন দিয়ে বলল যে ওরা সকলেই চলে এসেছে, কিন্তু কবির চৌধুরী আর আয়মান সাদিকদের অন্য রুমে রেখেছে। তারা দুজন বেশ চেঁচামেচি করছে, তাই নাইমুল ওদের মুখে কাপড়ের টুকরো গুঁজে দিল। আমি নাইমুলকে বললাম যে তাদের মুখের কাপড়ের টুকরোগুলো যাতে নিয়ে ফেলে, কারণ আজ তাদের শেষ দিন, তাই একটু চিৎকার করে নিক। আমি তাদের সামনে গেলাম, সাথে মুখে মাস্ক দিলাম যাতে প্রথম দেখায় আমাকে চিনতে না পারে। আর আজ ভার্সিটিতে যাওয়ার সময়ও মুখে মাস্ক ছিল। তো তাদের যেখানে রেখেছে সেখানে গিয়ে দেখি সকলে এসেছে। আমাকে দেখা মাত্রই কবির চৌধুরী গর্জে ওঠে, এই কুত্তার বাচ্চা, আমাদের এখানে কেন এনেছিস? তোর তো সাহসও কম না। ও মা, আমি ভয় পেয়ে গেলাম। স্যার, আমাদের মাফ করে দেন, আর কখনো এমন করব না। এমন বলবো নাকি কুত্তার বাচ্চা? তুই আমাদের চিনিস না? টাইগার গ্যাংয়ের নাম শুনেছিস? আমার ভাই সেই গ্যাংয়ের লিডার। সে জানতে পারলে তোদের কেটে কুচি কুচি করবে, কুত্তার বাচ্চা। তাই? তাহলে আমাদের চিনিস তুই? নিশ্চয়ই চেনার কথা। আমাদের গার্ডদের দেখিসনি? তাদের পরিহিত জ্যাকেটগুলো দেখিসনি? আমি সেটা বলা মাত্রই সে চারিদিকে একবার চোখ বলিয়ে নিয়ে আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। আর ভাই, আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। কি রে, তোর হওয়া ফুরুত? তোর ভাই না টাইগার গ্যাংয়ের লিডার? ভাই, আমাদের মাফ করে দিন, আমরা আর এমন করব না। কি ভেবেছিস আমি তোদের মাফ করব? যারা আমার পরিবারকে হুমকি দেয় তাদের, যারা আমার বাবাকে হুমকি দেয় আমাদের সম্পত্তির সকল অংশভাগ তাদের দিয়ে দেওয়ার জন্য, আমি তাদের মাফ করব? আপনার পরিবার মানে? কেন মনে নেই? আজ থেকে 7.5 বছর আগে যে ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করিয়েছিস? সে কথা আপনি জানলেন কেমন করে? তাহলে দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। বলেই মুখে মাস্কটা খুলে ফেললাম। আমার চেহারা দেখা মাত্রই তারা দুজন একবার দুজনের দিকে তাকিয়ে আবার আমার দিকে। শুভ, তুমি? কি রে কুত্তার বাচ্চারা, অবাক হচ্ছিস? ভদ্র ভাষায় কথা বলো, আমরা তোমার গুরুজন। গুরুজন? সেই সম্মানটা অনেক আগেই নষ্ট করেছিস। 12টা ফ্যামিলির মান সম্মান নিয়ে খেলে নিজেদের গুরুজন বলে শেখাচ্ছিস। 12টা ফ্যামিলি মানে কি বলছো এসব? তাহলে আমি মিথ্যা বলছি, তাই তো? ওকে, 1 মিনিট অপেক্ষা কর বলে নাইমুলকে কল করে বললাম রুমে সবাইকে নিয়ে আসতে। তাদের দেখা মাত্রই দুজনের চোখ ছানা পড়া। কি রে, বিশ্বাস হলো? এদের কিডন্যাপ করে কি করেছিস মনে নেই? তাদের 12টি পরিবারের সম্পত্তি নিয়ে নিজেদের নামে করিসনি? আর তুই আয়মান সাদিক নিজের স্ত্রীকে পরপুরুষ দিয়ে ধর্ষণ করেছিলি শুধুমাত্র তোর এসব নোংরা কাজে বাধা দেওয়ার জন্য। তাও সেই পরপর স্কুলে ছেলে এই কবির চৌধুরী আর তার ছেলে রাকিব। কি মনে নেই? এই মেয়েটিকে মাহারা করলি মনে নেই? এসব বলা মাত্রই তারা তো শকড, কারণ এসব প্রমাণ একসাথে। তা আবার যাদের সাথে এসব করেছে তারাও আছে সেখানে, তবুও তারা চেঁচিয়ে। এসব মিথ্যে। মিথ্যাকে সত্যে রূপান্তর করতে 1 মিনিটের বেশি লাগবে না। রাফসান,
আমাকে 9mm বুলেটের বন্দুকটা দে, রাকিবকে মারলে সব সমস্যার সমাধান হবে। বলেই রাকিবের দিকে বন্দুক তাক করলাম। সাথে সাথে কবির চৌধুরী চিৎকার করে বলে উঠল, না, আমার ছেলেকে মেরো না। হ্যাঁ, আমি সত্যি বলছি, শুভ্র যা বলেছে সব সত্যি। আমি রাকিব আর সাদিক মিলে এসব করেছি। প্লিজ আমাদের মাফ করে দাও। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, তবু আমাদের মেরো না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেটা আজীবন একটা বাক্সজাত করে রাখলেও ঠিক একরকমই থাকে। আর তোরাও একই, তাই তোদের বেঁচে রেখে লাভ নাই। আর আপনারা যারা এদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন, তারা নিজ হাতে এমন পশুদের মারতে পারেন। কি আপনারা মারবেন? সকল মেয়েগুলোর উদ্দেশ্যে বললাম। হ্যাঁ, আমরা নিজ হাতে এমন জানোয়ারগুলোকে মারতে চাই। আর আমি এই পশুটাকে নিজের হাতে মারব, যে আমার মাকে খুন করেছে, আমাকে মাহারা করেছে। এই কথাটি চিৎকার করে বলল। কি বলছিস মা? আমি তোর বাবা হই, আর সেই বাবাকে তুই মারবি? তোর মতো বাবা আমার দরকার নেই। তোকে বাবা বলতে আমার ঘেন্না হয়। যে অন্য মেয়ের মান ইজ্জত নষ্ট করতে দুবার ভাবে না, যার নিজের স্ত্রীকে খুন করতে হাত কাঁপে না। আর কেউ কোনো কথা বলেনি। টোটাল 17 জন মেয়ে নিজে হাতে এদের গুলি করে মেরেছে। তাদের সকলের মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু নিধির দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে। ওর কাছে যাওয়া মাত্রই ও আমাকে জড়িয়ে ধরে কান্নার বেগ আরও বাড়িয়ে দিল আর আমাকে বলতে লাগলো। অন্তঃপর আম্মু আব্বুকে সবকিছু খুলে বলল। তাতে আব্বুও বেশ খুশি হলো, কারণ তাদের সন্তান সুস্থ আছে, এটাই তাদের কাছে অনেক। যখন ওর অভিমান ভাঙবে তখন ঠিকই তাদের কাছে আসবে। তিনি বারান্দায় নিচে বসে আছে আর আমার কথাগুলো ভাবছেন। এসব ভেবে আব্বুর চোখ জোড়া ভিজে গেল। আজ অনেকটা বছর তিনি ছেলের মুখ থেকে বাবা ডাক্তার শুনতে পান না, শুধুমাত্র একটা মিথ্যে নাটকের জন্য। যাই হোক, সে ভেবে লাভ নেই। যেটা হওয়ার ছিল সেটাই হলো। সৃষ্টিকর্তা হয়তো এমনই চেয়েছিলেন। তবে তিনি খুশি তার ছেলে বেঁচে আছে। কিন্তু পরক্ষণে মনটা আবার খারাপ হয়ে গেল তার। যদি সে তার অভিমানের কারণে তাদের দেখতে না আসে বা তার তিথি মেয়েটিকে দেওয়া কথাটা রক্ষা করতে না পারেন, তাহলে কি হবে? তাই তিনি সিদ্ধান্ত নিলেন কালকের মাঝেই খোঁজ লাগাবেন যে কোথায় থাকে তার ছেলে, সেটা জানার জন্য। দরকার হলে তার ছেলে যেখানে থাকে সেখানে গিয়ে তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাসায় নিয়ে আসবে। কখনো তার অমত হবে না। তার কোনো কিছুর মতামত চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেন। এসব ভেবে তিনি নিঃশব্দে কান্না করে দিলেন। তার ছেলেটি অনেক কষ্ট পেয়েছে তাদের ভুল সিদ্ধান্তর কারণে। যদি সে ফিরে আসে তবে তাকে আর কোনো কষ্ট পেতে দেবেন না আমজাদ সাহেব। হঠাৎ কোমল হাতের ছোঁয়ায় ধ্যান ভাঙল আব্বুর। পেছন ফিরে তাকিয়ে দেখলেন আম্মু। আব্বুকে কাঁদতে দেখে আম্মু, কাঁদছো কেন? কি হয়েছে? আমরা ছেলেটিকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আজ অনেকটা বছর ছেলেটি আমাদের ছেড়ে এত দূরে আছে। অবশ্য তার অভিমান হওয়ারই কথা। কেমন বাবা মা আমরা! কেমন করে পারলাম আমরা তাকে ভুল বুঝতে? বলেই আবারও কান্নায় ভেঙে পড়েন। কান্না করো না, আমার মন বলছে সে আসবেই। মিলিয়ে নিও তুমি আমার সাথে। তাই যেন হয়। আমার একটু বের হতে হবে। চোখের পানি মুছে। কেন? কই যাবে? একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই বিকেলে 5টার আগেই ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, সাবধানে যেও। আর শুভ্রের কোনো খবর পাও কিনা দেখো একটু। আচ্ছা ঠিক আছে, আর আমি আসছি বলে চলে গেলেন। আব্বু যাওয়ার পর আম্মু আপুর রুমে চলে এলেন। এসে দেখলেন তারা ঘুমাচ্ছে, তাই আর সেদিকে না গিয়ে আবারও নিজের রুমে চলে গেলেন। বিকেল 5টার আগেই আব্বু বাসায় ফিরে আসলেন, বেশ হাসি মুখে। তাকে এমন হাসি খুশি দেখে আব্বু, কি হলো আব্বু, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? সেটা আর বলতে, শুভ্রের খোঁজ পেয়ে গেছি। শুভ্রের নাম শোনা মাত্রই আম্মু আর তিথি রান্নাঘর থেকে দৌড়ে এলো। আম্মু তো ব্যস্ত হয়ে পড়লেন। কোথায় থাকে ও? চলো আমরা কাল যাই। ও উত্তরার একটা ডুপ্লেক্স বাড়িতে থাকে। সেটা একটা বাংলো, অনেক দামি বাড়িটা। বাইরের থেকেই বোঝা যাচ্ছে। বাড়ির সামনে গিয়েও আবার চলে এসেছি। কেন? কারণ বাড়ির চারপাশই গাছ দিয়ে ঘেরা,
তাই আর সামনে এগোয়নি। যাই হোক, দেখি কি করা যায়। বলে যে যার কাজে চলে যায়। ওদিকে নিধির কাছে যাওয়া মাত্রই ও আমাকে জড়িয়ে ধরে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল আর আমাকে বলতে লাগলো, আমার আর কেউ রইল না ভাইয়া, কেউ রইল না। শেষ একজন আপন মানুষ ছিল, তাকেও আজ নিজের হাতে খুন করলাম। কেউ নেই তো কি হয়েছে, আমি আছি না। যেহেতু আমাকে ভাইয়া বলছো, তাহলে আজ থেকে আমি তোমার আপন ভাইয়া। কি হবে না আমার আপন বোনের মতন? তার দু চোখের পানি মুছে দিয়ে বললাম, ভাইয়া আজ থেকে তুমি আমার আপন বোন, ঠিক আছে? তাহলে কোনো কান্না নয়। যে অন্যায় করে সে তার প্রাপ্য শাস্তি পায়, ঠিক তোমার বাবাও পেয়েছে। সে শুধু 10-12 জন মেয়ে নয়, সে তোমার মার হত্যাকারী। তাহলে তুমিই বলো, তাকে শাস্তি দেওয়া কি প্রাপ্য নয়? ভাইয়া, তাকে মেরেছি, বেশ করেছি। ওনার মতো মানুষ মরেছে মানে সমাজটা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে। আচ্ছা, আপনারা চলে যান। আপনাদের নিজেদের সম্পত্তি আপনারা পেয়ে গেছেন, তাও আবার বর্তমান সম্পত্তির 35% বেশি। আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমাদের জানা নেই, তবে এতটুকুই বলবো, আল্লাহ যেন আপনার মঙ্গল করুন সবসময়। তিনি যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন, আপনাকে যেন কখনো কোনো বিপদের ছিটে ফোঁটাও ছুঁতে না পারে। হ্যাঁ, সব সময় দোয়া করবেন, সমাজ থেকে এমন খারাপ লোকেদের যেন দূর করতে পারি। মুচকি হেসে বললাম, তাই যেন হয়। আর তাহলে যেন আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো। তারপরে তারা সকলে চলে গেল। আমিও নাইমুলের কাছে গিয়ে বললাম, নাইমুল, আমরা তাহলে আসছি, তুমিও চলে যাও। জি ভাইয়া, আপনার কোনো প্রয়োজনে একটা ফোন করলেই হবে, আমাদের পাবেন ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আসছি। তুমি চারদিকে একটু ঠিক মতন নজর রাখবে। আর কাল আমি ভার্সিটি যাব, কারণ কাল ভর্তির কাজটা সেরে ফেলতে হবে। ওকে ভাইয়া, সেটা হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। ওকে তাহলে ঠিক আছে, ভালো থেকো, বাই। ওকে, আপনি ভালো থাকবেন। ঠিক আছে। আর নিধি চলো, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। বলতে বলতে বাইরে চলে আসলাম। কিন্তু আমার কাপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো? সেটা কাল আনা যাবে। চলো আগে শপিংয়ে যাই, কিছু কেনাকাটা করতে হবে, তারপরে বাসায় যাব। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো বলছি। তারপরে আমরা ফার্ম হাউস থেকে সোজা শপিং মলে চলে আসলাম। তবে আসার আগে পরনে দিয়েছিলাম একটা সুন্দর প্যান্ট, একটি টি শার্ট, হাতে ঘড়ি আর স্ন্যাকার্স, মানে একদম উচ্চ মধ্যবিত্ত টাইপের। গ্র্যান্ড ফ্লোরে নিধিকে নিয়ে হাঁটছি। হঠাৎ করে কিছু একটার সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। চোখ তুলে তাকাতে দেখি পাশে একটা মেয়ে পড়ে আছে, আর আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর আমি একসাথে উঠতেই পাশের আরেকটি মেয়ে আমার দু গালে দিল দুটো থাপ্পড়। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি, কেননা এমন মেয়ে আমি জীবনে প্রথম দেখলাম, যেন একটি পরী আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবারও থাপ্পড় মারার কারণে আমার হুঁশ ফেরে। আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমার সাথে ধাক্কা খাওয়া মেয়েটি তেলে বেগুনে চলে উঠল আর বলতে শুরু করলো। তো বন্ধুরা, এই গল্পের পার্ট 1-এ বলেছিলাম যে যারা গল্পটিতে একটু ইউনিক কমেন্ট করবে তাদের কমেন্টগুলো হবে টপ কমেন্ট। তো তাদের কমেন্টগুলো স্ক্রিনে দেখাচ্ছি। এখানে যাদের কমেন্টগুলো আমার ইউনিক লেগেছে তাদের কমেন্টগুলোই দেখালাম। তো তাই বলে এটা নয় যে বাকি সবার কমেন্ট আমার ভালো লাগেনি, সবার কমেন্ট আমায় ভালো লেগেছে, তাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আপনারা যারা এত ভালো ভালো কমেন্ট করেছেন তারা দ্বিতীয় পার্টেও আরও ভালো ভালো কমেন্ট করুন। আমি গল্পের শেষ পার্টে
তাদের প্রত্যেকের নাম এবং কমেন্ট পড়ে শোনাবো। ধন্যবাদ।